রুদ্রকে ধরতে ফুলকির সাথে হাত মেলালো ঋতু। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় পাপন ছন্টুকে নিয়ে এসে ফুলকির সঙ্গে আলাপ করাবে বলে। ফুলকি নিজের আসল নাম বলে না, বলে ফুলমতি, কাজের মেয়ে। এখানে এক বাড়িতে কাজ করতে যে মেয়েটা চলে গেছিল সে আমাদের খুব পরিচিত। ফুলকি তখন ছন্টুকে বলে, আমার কাজের খুব দরকার বাবুজি, আপনি আমাকে যা বলবেন তাই করব। তখন ছন্টু জিজ্ঞেস করে, তোমার বাড়িতে কে কে আছে? ফুলকি বলে, কেউ না বাবুজি, সবাই চলে গেছে। তখন ছন্টু বলে, ঠিক আছে চলো, আমাদের কর্তা আছে, তার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব। আমরা ওনাকে সবাই মৌসি বলে ডাকি। উনি যদি তোমাকে পছন্দ করে তাহলে তোমার কাজ একদম পাকা। অহন্টুকে ফুলকি বলে, ঠিক আছে চলুন। ফুলকি পিছন ফিরে তাকাতেই দেখে অংশ দাঁড়িয়ে আছে আর দূর থেকে ইশারা করে। এদিকে ফুলকি মনে মনে ভাবে মোরিঙ্গা দ্বীপে পৌঁছে ফুলঝুরির খোঁজ করতে হবে। অন্যদিকে পিয়াল সবাই মিলে হাসপাতালে চলে যায় অরণ্যের খোঁজ নিতে। ডাক্তার অস্ত্রোপচার কক্ষ থেকে বের হয়ে বলে, আপনাদের এতক্ষণে আসা হলো, আমি একটু তাড়াহুড়ো করে আপনাদের ডাকলাম। পায়েল জিজ্ঞেস করে, অরণ্যে ঠিক আছে তো, কোনো বেশি কিছু হয়নি তো? ডাক্তার বলে, দেখুন যেমন ছিল তেমনি আছে, কোনো সাড়া দিচ্ছে না, আর সেটাই সবচেয়ে বড় বিপদ। পিয়াল জিজ্ঞেস করে, মানে ডাক্তার? ডাক্তার বলে, উনি চিকিৎসায় সাড়া না দিলে 1 ঘণ্টা পরে কিন্তু আমরা আর কিছুই করতে পারব না, তাই আপনাদের ডেকেছি। তখন লাভ বলে, ডাক্তার দেখুন, আপনারা আপনাদের দিক থেকে কোনো চেষ্টার ত্রুটি রাখবেন না, খরচি নিয়ে দয়া করে ভাববেন না, আমরা সবটাই দেখব। ডাক্তার বলে, দেখুন, ওই ফুলকি দাসের স্বামী অরণ্য দাশগুপ্ত। আমরা আমাদের দিক থেকে সব রকম চেষ্টা করব যাতে উনি সাড়া দেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সাড়া দিচ্ছেন না। উনি যদি এভাবে আরও কিছুক্ষণ সাড়া না দেন তাহলে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে উঠব। তখন হৃদরোগ বিশেষজ্ঞ বলে, কি বলছেন আপনি ডাক্তারবাবু? ডাক্তার বলে, হ্যাঁ, যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে ওনাকে আমাদের জীবনরক্ষা যন্ত্রে নিতে হবে। একবার যদি উনি জীবনরক্ষা যন্ত্রে চলে যান তাহলে ফিরে আসার সম্ভাবনা খুব কম হয়ে যায়। তখন লাবো অস্থির হয়ে বলে, ডাক্তার দেখুন, ওনার মধ্যে আমাদের ভাই রয়েছে, আমাদের ভাইকেই তো খুঁজে পেয়েছি, তাই বলুন আমাদের কি করতে হবে, আমরা কোনো অবস্থাতেই ওনার কোনো ক্ষতি হতে দেব না। ডাক্তার বলে, উপায় একটাই আছে, ওনাকে একটা ঝাঁকুনি দিতে হবে, না হলে কাছের কোনো প্রিজ মানুষ এসে ডাকলে অনেক সময় রোগী সাড়া দেয়। আপনারা দেখুন এরকম কোনো ব্যবস্থা করতে পারেন কি না, না পারলে আমাকে জানাবেন, আমি এখন যাই। এই বলে ডাক্তার চলে যায়। সবাই তখন চিন্তায় পড়ে যায়, কারণ ফুলঝুরি তো সেখানে নেই। এই অবস্থায় ফুলকি সেখানে থাকলে সব বদলে যেত। এখন কি হবে যদি অরণ্যের কোনো ক্ষতি হয়ে যাজ? তখন লাবো বলে, ফুলকির মা একদম একা ছিল, সে কোনোদিনই ফুলকির কিছু হতে দেবে না। আমার দৃঢ় বিশ্বাস ফুলকি অবশ্যই ফুলঝুরিকে খুঁজে পেবে, আর ফুলঝুরি আসবে, অরণ্যকে ডাকবে, আর ওকে সুস্থ করে তুলবে। অপরদিকে ফুলকি তো মোরিঙ্গা দ্বীপে পৌঁছে যায়। মনে মনে বলে, ফুলঝুরি, আমি তো মোরিঙ্গা দ্বীপে এসে গেছি। মা কালীর কাছে আমার একটাই প্রার্থনা, তোকে যেন খুব তাড়াতাড়ি খুঁজে পাই। আমার আর তোর যেন দ্রুত দেখা হয়ে যায়। এরপর ফুলকি ওর মৌসির কাছে যায়, তখন মৌসি বলে, কি হলো সকাল সকাল? তখন ঝন্টু বলে, একজন মেয়েকে নিয়ে এসেছি, এখানে কাজ করতে চায়। ফুলকির সামনে গিয়ে বলে, আমার খুব কাজের দরকার মৌসি, তাই এসেছি। ঝন্টু তখন বলে, খুব ভালো কাজ করবে, একে রাখুন। মৌসি তখন রেগে গিয়ে বলে, এই ঝন্টু, যেখানে থেকে এনেছিস ওকে সেখানেই নিয়ে গিয়ে ছেড়ে আয়, এখানে কোনো কাজ হবে না। ফুলকি তখন বুঝে যায় যে এখন ধীরে ধীরে এখান থেকে তাড়িয়ে দেবে, তাই সঙ্গে সঙ্গে পায়ে পড়ে বলে, প্লিজ আমাকে তাড়িয়ে দেবেন না মৌসি, আমি খুব গরিব, 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে ফেরত পাঠাবেন না, আমি অনেক বিপদে পড়ে এখানে এসেছি, আপনি যা কাজ দেবেন আমি সব করব, কিন্তু দয়া করে আমাকে এখান থেকে তাড়াবেন না। ফুলকি তখন মৌসির শাড়ির আঁচল ধরে টানতে থাকে, আর তখন শাড়িটা একটু সরে গিয়ে মৌসির পায়ের কাছে একটা কাটা দাগ দেখা যায়। ফুলকি সেটা দেখে অংশুর কথা মনে পড়ে যায়। সে মনে মনে ভাবে, এ তো সেই দাগের মতো যার কথা অংশু বলেছিল। ফুলকির সন্দেহ হয় যে এই মোরিঙ্গা দ্বীপেই হয়তো সত্যি কিছু লুকিয়ে আছে। তখন মৌসি বলে, আচ্ছা ঠিক আছে, ওকে আপাতত কাজ দিতে হবে। তারপর একজন ছেলেকে ডেকে বলে, একে নিয়ে গিয়ে লোডিংয়ের কাজে লাগাও।
ছেলেটা ফুলকিকে জিজ্ঞেস করে, তুই লোডিংয়ের কাজ করতে পারবি? ফুলকি বলে, হ্যাঁ দাদাভাই, আমি সব কাজ করতে পারব। মৌসি তখন বলে, আজ থেকে একটা কাজ দেব, ভালোভাবে করবি। ফুলকি বলে, ঠিক আছে মৌসি। এরপর মৌসি বলে, এবার যা। ফুলকি মনে মনে বলে, এখন থাকার জায়গা জোগাড় হল, এবার ফুলঝুরিকে খুঁজার পালা। এরপর সবাই চলে যায়। রাতের বেলা মৌসি চুপচাপ কিছু কাজ করে, আর সেগুলো কাউকে না জানিয়ে কারো কাছে ইমেল করে পাঠায়। তখনই হঠাৎ করে একটি লোক এসে মহিলাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? তখন মৌসুমী বলে, তুই আমায় প্রশ্ন করছিস? ছেলেটা সঙ্গে সঙ্গে বলে, না না, তোমায় প্রশ্ন করার মতো অধিকার আমার নেই, কিন্তু তেজা ভাই বলে গিয়েছিল যে সব দিকেই নজর রাখতে হবে। ঠিক তখনই ফুলকি পিছন থেকে এসে একটা লাঠি দিয়ে ছেলেটার মাথায় আঘাত করতে যায়, আর সে অজ্ঞান হয়ে পড়ে। মৌসুমী ভয় পেয়ে যায়। ফুলকি বলে, না, আমি ওকে মারতে আসিনি, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি দিদি। এই কথা শুনে একটু একেবারে হতবাক হয়ে যায়, তবুও সে নাটক করতে থাকে যাতে কেউ ওকে চিনতে না পারে। সে জিজ্ঞেস করে, তুই কে আর কে পাঠালো তোকে? ফুলকি বলে, তুমি ভয় পেও না, আমি পূর্ব মেদিনীপুরের মেয়ে, আমার নাম ফুলকি দাস, আমাকে এখানে অংশুমান সেনগুপ্ত পাঠিয়েছে, আমি ওকে দাদাভাই বলে ডাকি। ঋতু তখন বলে, আমি এই নামে কাউকে চিনি না। ফুলকি বলে, আমি জানি তুমি চেনো, তোমার চোখেই সেটা বলে দিচ্ছে, দাদাভাই আমাকে তোমার কথা বলেছে, এমনকি তোমার পায়ের উল্কির কথাও বলেছে। আমি যখন আসার সময় তোমার পা ধরেছিলাম তখন তোমার পায়ের উল্কি দেখে বুঝে গেছি। আমি ছদ্মবেশে এখানে ঢুকেছি, ঋতুদি, আমার খুব দরকার, তোমার একটু সাহায্য চাই। তবু ঋতু বলে, মেয়ে, তুই এসব কার নাম নিচ্ছিস, কে এই অংশুমান? ফুলকি বলে, না, তুমি ঋতুদি, আর সেটা আমি খুব ভালো করেই বুঝেছি। ঋতু তখন বলে, তুই এখানে বেশি থাকলে তোকে শেষ করে দেবে। ফুলকি বলে, কেন, এখানে এমন কি হয়? আমি জানি তুমি এখানকার কাজকর্ম দেখাশোনা করো। ঋতু তখন বলে, এই মেয়ে একদম ভুল বলছে। ফুলকি বলে, না, ভুল বলছি না, আমি তোমাকে ফাঁসাতে আসিনি, আমি নিজেই বিপদে পড়ে এখানে এসেছি। তুমি আমাকে বলো, এখানে কি হয়, কারা করে, কেন করে, এতদিন ধরে তুমি কেন ছদ্মবেশে এখানে আছো, আসল অপরাধীকে? তুমি আমাকে বলতেই পারো, এখানে কি কোনো অপরাধমূলক কাজ হয় কি না? তুমি প্লিজ আমাকে সবটা বলে দাও। হেতু তখন ফুলকির গলাটা চেপে ধরে বলে, তুই এবার গেছিস। তারপর আবার ফুলকির গলা ছেড়ে দিয়ে বলে, এই গাড়িটার এরকম অবস্থা দেখলে ওদের চালকরা কিন্তু তোকে ছেড়ে দেবে না, তখন তুই বিপদে পড়বি, সঙ্গে আমিও পড়ব। ফুলকি বলে, তার মানে তুমি আমাকে সাহায্য করবে? হেতু বলে, আগে তুমি আমাকে পুরো ঘটনাটা সামলাতে দাও, তুমি সবাইকে অজ্ঞান করে দিয়ে পরিস্থিতি আরও জটিল করে দিয়েছিস। এরপর মৃত্যু নাটক শুরু করে দেয়।